আচ্ছা, আপনার কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ভালো হয় নাকি নর্থ সাউথ কিংবা ব্র্যাকে? মানে আমার বয়স যথেষ্ট হইছে, আমার ৪৬ বছর বয়স। মানে এই বয়সে যে আমি এই প্রশ্ন করব এটা আসলে আমি অন্তত ভাবতে পারিনি। এটলিস্ট ১০-১৫ বছর আগে তো এটা চিন্তাও করা যেত না। কিন্তু এখন বাংলাদেশের খোদ শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, যাকে আমিও ব্যক্তিগতভাবে চিনি, আ তিনি বলছেন যে তিনি একটা পডকাস্টে গিয়েছিলেন এবং সেখানে তিনি যা বলছেন সেটা আমি একটু বলে নেই। তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একটা কোচিং সেন্টার এবং তিনি এটাও বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা হয় না, যেটাও হয় সেগুলো হচ্ছে প্লেজারাইজ, অর্থাৎ এগুলো হচ্ছে মানে অন্য অন্য জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে আসা। এবং তিনি এরপরে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে নর্থ সাউথ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো পড়াশোনা হয় এবং সেখানে গবেষণা অনেক ভালো হয়, এই কথাটাই তিনি বলছেন। এখন আমি আসলে এই বিষয়টাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, মানে আমি ওই কোনো রকম বিরোধিতা কোনো একটা সাইড না নিয়ে, বরং আমি আমি এক আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি ইউরোপে পড়াই একটা বিশ্ববিদ্যালয়, অত্যন্ত ছোট বিশ্ববিদ্যালয়, তাও তো বিশ্ববিদ্যালয়, এখানে আমি পড়াই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যেহেতু আমি বাংলাদেশে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে আমি মনে করি যে তাদের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। একদম ভালো খারাপ ছাত্র থেকে শুরু করে একদম খারাপ যে ছাত্ররা, তাদের একটা স্ট্যান্ডার্ড আছে। কিন্তু এখানে একটা কথা আছে, এই স্ট্যান্ডার্ড বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? স্ট্যান্ডার্ডের সংজ্ঞাটা কি? আমি এই স্ট্যান্ডার্ড বলতে বুঝাচ্ছি হচ্ছে যে আপনি যদি তাদের সাথে কথা বলেন, আপনি যদি তাদের সাথে ধরেন রাজনীতি নিয়ে কথা বলেন, সমাজ নিয়ে কথা বলেন, যেকোনো বিষয় নিয়ে কথা বলেন, আপনি দেখবেন কথা বলতে পারবেন, আপনার সময়টা কাটবে। অন্যান্য বিষয় নিয়েও আপনি কথা বলতে পারবেন। দেখবেন যে আপনি তার সাথে কথা বলতে পারতেছেন, কথা চালিয়ে নিতে পারতেছেন। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এর মানে কি এই যে তারা একাডেমিক দিক থেকে ভালো? আমি এমনটা মনে করি না। আমি মনে করি যে একাডেমিক দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশে অনেক ছোট, ছোট পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত প্রাইভেট অনেক বিশ্ববিদ্যালয় আছে, তারাও আসলে এখন একাডেমিক দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই আ পড়ায় এবং ক্ষেত্র বিশেষে হয়তো ভালোও পড়ায়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় ভালো পড়াতে পারে, একেক ফ্যাকাল্টিতে একেক রকম হতে পারে, সেটাও হতে পারে। একাডেমিক দিক থেকে ব্যাপারটা হচ্ছে কি ভিন্ন। তাহলে এই যে স্ট্যান্ডার্ডের কথা বলছি, এটা আমি কেন বলছি? কিন্তু স্ট্যান্ডার্ড যদি বলেন, ওভারঅল একটা স্ট্যান্ডার্ড, সেখানে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড, আপনি তাদের সাথে কথা বললে তাদের মনে হবে যে না, কথা জানানো যায়, একটা ধরনের স্ট্যান্ডার্ড আছে। আমি এই স্ট্যান্ডার্ডটা বলতে এভাবে বুঝাচ্ছি, আমি একটু আপনাদেরকে মানে বরং ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বুঝাই। যেমন ধরেন স্ট্যান্ডার্ডটা হচ্ছে এরকম যে, ধরেন আমরা যারা ঢাকায় থাকি, আমি ঢাকায় জন্মগ্রহণ করছি, ঢাকাতে বড় হয়েছি, মানে আমাকে আপনি ঢাকার স্থায়ী বাসিন্দা বলতে পারেন। তো আমরা যারা ঢাকায় থাকি, তারা কিন্তু আমরা গ্রামের মানুষ, সে যদি অনেকদিন ঢাকায় থাকেও, তাদেরকে আমরা দেখলেই বুঝতে পারি, তাদের সাথে কথা বললে তাদের চাল চলন মানে কি এটা বোঝা যায়, আচার আচরণে না আমরা বুঝে ফেলি। যে কোনো ঢাকায় যারা স্থায়ী বাসিন্দা, যারা জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেন, দেখবেন তারা বলবে যে তারা বুঝতে পারে। এমনকি গ্রামে যারা ধরেন জন্মাইছে, বড় হয়েছে, তারা কিন্তু শহরের মানুষ দেখলেই বুঝতে পারে। মানে এটা ভাইস ভার্সা, দুই দিক থেকেই। আমি আরেকটু উদাহরণ দিই, যেমন আমি ইউরোপে থাকছি প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে। এখন আমি যদি যতই চেষ্টা করি, ভান করি ইউরোপীয় হওয়ার, আমি কি হতে পারবো? এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার সন্তান যে কিনা এখানে জন্মগ্রহণ করছে, তার জন্য তাকে দেখলেই আপনি বুঝবেন যে সে ইউরোপিয়ান। তো আমি আসলে এই বিষয়টা এভাবে এইজন্যই বলতে চাচ্ছি যে ঢাকায় যেহেতু থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ৬-৭ বছর, অন্তত ৬ বছর তো থাকেই। তো ৬ বছর, ৫-৬ বছর থাকার পরে যেটা হয়, এবং ঢাকার বিশ্ববিদ্যালয়ের মতো একটা কেন্দ্রে, ঢাকার একটা কেন্দ্রে থাকার ফলে ওই তারা আশপাশ থেকে কিছু শিখে যায়। কিন্তু একাডেমিক্যালি যদি বলেন, আমি এখানে আর্গিউ করব, বিকজ আই ডু রিয়েলি হ্যাভ আর্গুমেন্টস এখানে। কারণ এটা থাকার একটা অবভিয়াস, কারণ একাডেমিক্যালি আমার মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা, ওরকম কিছু না। আমার বরং মনে হয় যে একাডেমিক্যালি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কম্পিট করতে পারে, কিছু কিছু বিশ্ববিদ্যালয় হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে যেতে পারে, সেটাতেও কোনো আমি সমস্যা দেখি না। কিন্তু এই যে গবেষণা নিয়ে আলোচনাটা হয় না আমাদের বাংলাদেশে, আমি না এই বিষয়টার সাথে একটু ডিফার করবো। আমি একটা সম্পূর্ণ ভিন্ন মত দিব এখানে। এই মতটা হচ্ছে যে, যেমন মন্ত্রী বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় করে গবেষণা, আমার মত হচ্ছে ভাই, এত গবেষণার কথা কেন? আমরা একটা দরিদ্র দেশ এবং আমরা মানে পৃথিবীর নিকৃষ্ট দেশগুলোর একটা বললে কি মানে আসলে ভুল হবে? নিজ দেশকে আমরা সবাই ভালোবাসি, আমিও ভালোবাসি। কিন্তু আমি বলতে চাচ্ছি এই হিসেবে যে আসলেই তো আমাদের দেশে কোনো সিস্টেম নেই, কোনো কিছু নেই। সেই দেশের একটা বিশ্ববিদ্যালয়, সেখানে গবেষণা হলে তো ভালোই, কিন্তু অন্তত পড়াশোনাটা তো হবে, টিচিং। সেই টিচিং জগতের অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো টিচিং বিশ্ববিদ্যালয়। যেমন আমি একটা অত্যন্ত ছোট মানে একটা অখ্যাত ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে পড়াই। তো এটা একটা টিচিং বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা পড়াই, মানে এখানে পড়ানো হয়। গবেষণাটা এখানে গবেষণা সেন্ট্রিক ইউনিভার্সিটি এটা না। তা আমরা যখন পড়াই, আমরা যেমন ধরেন আপনি কাউকে একটা রিসার্চ মেথড কোর্স পড়াচ্ছেন, কীভাবে গবেষণা করতে হয় সেটা পড়াচ্ছেন। এরপর তারা পিএইচডি করতে গেলে ভালো কোনো গবেষণা ইউনিভার্সিটিতে গিয়ে পিএইচডি করলো, সমস্যা নেই, কিন্তু পড়ানোটা তো ঠিক থাকতে হবে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমি একটা নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়েছি,
আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমাদের মানে আমি দেশের কথা বলছি, তো তখন আমাদের এক শিক্ষক পুরো সেমিস্টারে একটা অগাস্ট কোডের কথা বলে পুরো কোর্স শেষ করে দিয়েছে, একটা থিওরি, এবং আর কোনো কিছু নিয়ে পড়া নেই, কিন্তু পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় আসছে সকল পুরো সিলেবাস থেকে। তো এবং অনেক শিক্ষক আছে 3-4 বার ক্লাসে আসছে, আসেই নাই। আমাদের রিসার্চ মেথড কোর্স যে পড়াইতো তিনি প্রথম দিন এসে বলছে এটা অত্যন্ত কঠিন কোর্স, তোমরা ভালোভাবে বুঝবে না, তোমরা কেউ পাস করবে না। আমরা ভয়ে থাকতাম, তো সেই কোর্স আমি এখানে পড়াই। এরপর তো আমি বাংলাদেশে অনার্স মাস্টার্স করে, এখানে সুইডেনে মাস্টার্স করেছি, ইংল্যান্ডে পিএইচডি করেছি, এরপর তো আমি এখানে এস্তোনিয়াতে খুব ছোট ইউনিভার্সিটি পড়াই। বাট দ্য থিং ইজ, আপনি যখন মানে ভয় পান, অবভিয়াসলি আপনি তো ভালোভাবে শিখতে পারবেন না। বা আপনি চিন্তা করেন, আপনি ভয় পেয়ে যদি একটা ঘর ঝাড়ু দেন, ঘর মুছে দিয়ে ঘরের কাজও করেন, আপনি কিন্তু ভালোভাবে করতে পারবেন না। ইটস কোয়াইট অবভিয়াস ইটস গোয়িং টু হ্যাপেন। সো এই জায়গাটায় আমাদেরকে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং আমাদের যে টিচিং, আমাদের তো ইউনিভার্সিটিগুলো টিচিং ইউনিভার্সিটি হতে পারে না, আমরা তো কোনো কিছু ভালোভাবে শিখি না, আর শিখিই নাই। কারণ আমাদের শিক্ষকরা পড়ায় না, পড়াবে কই থেকে? ওনারা তো ভাই সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত, কোথাও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে ব্যস্ত, কত কিছু করতে ব্যস্ত। এখন শুনতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নাকি নিয়ে প্রতিবাদ করছে, এবং আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী নাকি তিনি তার কথা তুলেও নিয়েছেন। কেন ভাই তোমরা প্রতিবাদ করলে কেন? শিক্ষার্থীরা তোমরা তো বরং প্রতিবাদ করবে তোমাদের যে প্রশাসন তাদের 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 বিরুদ্ধে। আপনারা কেন আমাদেরকে ঠিকভাবে পড়ান না? আপনারা কেন আমাদেরকে না পড়িয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান, কনসালটেন্সি করেন, রাজনীতি করে বেড়ান? আর এই যে মন্ত্রী যে বলেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা হয় না, ভাই আপনারা সহ সকল আমলে কি হয়, আপনারা ভিসি নিয়োগ দেন, ইউনিভার্সিটি পদ পদবি যেগুলো আছে বিভিন্ন জায়গায় পদ পদবি, প্রক্টর থেকে শুরু করে সবকিছু, প্রভোস্ট, সেগুলো তো সব ভাই নিয়োগ দেন আপনারা হচ্ছে যে রাজনৈতিক নিয়োগ। তো তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা করবে কেন, পড়াবে কেন? সে তো জানে যে রাজনীতি করলেই মানে মানে এক দলান্ধ হলেই আসলে ফায়দা হয়, পদ পদবি পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তো তার তো কোনো দরকার নেই পড়ানো, গবেষণা করা। এটা তো সিস্টেম, এই সিস্টেমটা আমাদেরকে বুঝতে হবে। এখন যেটা হয়েছে, এখন তো মানে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো একটা সেক্টরই পুরো, সেই জায়গা পাবলিক সেক্টরগুলো এমন অবস্থা খারাপ হয়েছে। এখন আমাদের মন্ত্রী বলতেছেন যে ঢাকা ইউনিভার্সিটির অবস্থা খারাপ, নর্থ সাউথ ব্র্যাক ভালো। কোনো এক সময় ভাই আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়, এক সময় দেখা যাবে যে অন্যান্যরাও বলতেছে। এবং তার চাইতেও একটা দুঃখজনক ব্যাপার হবে যে যখন দেখবেন যে প্রাইভেট সেক্টরে আর পাবলিক ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে না, কারণ তাদের স্ট্যান্ডার্ড হয়তো ভালো না। এবং একটা সময় দেখা যাবে সরকারি সেক্টরেও চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে। এখন হয়তো পায়, কিন্তু একটা সময় সেটাও কঠিন হয়ে যাবে, কারণ পড়াশোনা তো আপনি সেভাবে করেননি, আপনাকে তারা চাকরি দিবে না। কারণ আমাদের তো পড়াশোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই আমাদেরকে পড়ায় না। সুতরাং আমাদের টিচিং ইউনিভার্সিটি তো নেই, আগে একটা টিচিং ইউনিভার্সিটি হোক, ভালো টিচিং ইউনিভার্সিটি হোক, আমরা ভালো করে শিখি, তারপর না হয় আমরা রিসার্চের দিকে যাব। টিচিংটাই তো আমরা ভালোভাবে শিখি না। আমার কাছে মনে হয় আমরা যারা শিখে আসছি, তারপরে একদিন পরে তো যতটুকুই আসছি, আমার কেন জানি মনে হয় আমরা নিজেরা পড়ছি খুব বেশি। আমাদের শিক্ষকরা আমাদেরকে খুব বেশি পড়াই দিচ্ছেন। আমরা এখানে এসে সুইডেনের নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ইংল্যান্ডে পড়েছি, সেখানকার পড়াশোনার স্টাইলটা দেখছি, এখন পড়াই এখানে এটা ছোট ইউনিভার্সিটি লোক, কিন্তু আমাদের এখানকার সিস্টেমটা হচ্ছে যে আমরা পড়িয়ে দেই, মানে শিক্ষার্থীরা এখানে শিখে, সেটা তো হচ্ছে না আমাদের দেশে। তো এভাবে চলতে থাকলে যেটা হবে, একটা সময় আমাদের দেশে মধ্যবিত্তরা, আমরা মধ্যবিত্তরা, এমনকি নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা পাবলিক ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করতো, ভালো শিখতো। কি এখন আপনারা যে সিস্টেম চালু করছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তানরাই তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তারা ইংলিশ মিডিয়ামে পড়ে, আর রাজনীতিবিদদের কথা নাই বললাম। সুতরাং তারা তো ওই পাবলিক সেক্টর নিয়ে চিন্তা করে না। সুতরাং একটা সময় যেটা হবে সেটা হচ্ছে যে দরিদ্র শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীদের পড়াশোনাটা বিলাসিত হয়ে যাবে, এবং পাবলিক ইউনিভার্সিটিতে তারা পড়বে কিন্তু তাদেরকে কিছু শেখানো হবে না, তারা চাকরির বাজারে হারায় যাবে, তারা কম্পিটিশন করতে পারবে না। এখন আমাদের এই অবস্থায় বিরাজ করছে। আমি জাস্ট আপনাদেরকে একটা অল্টারনেট ধারণা দিলাম যে এই যে রিসার্চের কথা আমাদের দেশে এত বলা হয়, টিচিং ইউনিভার্সিটি আমরা ভালো করে করি, ইউনিভার্সিটি টিচিং হোক, আমরা শিখি না আগে ভালো। আগে যদি আমরা নাই শিখলে আমরা গবেষণা করবো কি করে? শিখি আগে ভাই, তারপর গবেষণা করবো। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি একটা অল্টারনেট মতামত দিলাম, আপনারা অবশ্যই আমার মতামত জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলে আমার কথা যদি ভালো লাগে লাইক করবেন। আমি ইউটিউবে নতুন, কিন্তু আমার ফেসবুকে লাখ ফলোয়ার আছে, কিন্তু আমি ইউটিউবে কখনোই আসলে রেগুলার হইনি, এখন থেকে রেগুলার হবো ভাবছি। আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন নিশ্চয়ই।